সবাই জানে সে অসুস্থতায় মারা গেছে, তবে কি চাই তোর? আমি পুরনো বাড়ির রহস্য জানতে চাই। কাকে চাই? এটা কি রাহুল মণ্ডলের বাড়ি? হ্যাঁ, কেন? আপনি কি রাহুল মণ্ডল? হ্যাঁ, আমি রাহুল মণ্ডল। আর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনার নামে চিঠি আছে, নিন, এখানে একটি সই করুন। আমার নামে চিঠি? আমার তো দূরের নিকটতম কেউ নেই। তাহলে কি? না না, তা হতে যাবে কেন? ডাকপিয়ন চিঠিটি হাতে দিয়ে চলে যায়। চিঠিটা পেয়ে মনের ভেতরটা কেমন দুশ্চিন্তার আঁচড় কাটছে। কে লিখতে পারে এই চিঠি? দূর বাবা, চিঠিটা খুলে দেখলেই তো কেল্লাফতে। চিঠিটা হাতে নিয়ে কক্ষে প্রবেশ করলাম। চিঠিটার খামের ওপর বড় করে লেখা হেল্প, এবং অবাক করার বিষয়টি হলো লেখাটি লাল কালিতে ছিল। খামটি ছিঁড়ে চিরকুটটি পড়ি। চিরকুটে লেখা, রাহুল, তোমার সাথে অনেক কথা বলার ইচ্ছে। আমি সময়ের সাথে আটকে আছি, তোমার সাহায্য চাই। দুই লাইনের লেখা শব্দগুলো বড্ড অগোছালো। সেই ভাঙা ভাঙা লেখনে হাতের পরশে এক পরত চিরকুট। কতদিন পর মনের আদল বাদল ছুটির মতো উদয়। কেন জানি না, তোমায় আজ কাছে পেতে মন চাইছে সোনালি। তুমি কি আদৌ আমায় মনে রেখেছ? আমার এখন বিশ্বাস হয় না। বাবু, আমি তাহলে গেলুম। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে, যাবার সময় ভালো করে দোয়ার জানলা সব বন্ধ করে দিও। আচ্ছা বাবু। আর হ্যাঁ, কাল তোমায় আর কষ্ট করে আসতে হবে না। হে, কেন বাবু? আমি কি কিছু ভুল করলাম নাকি? ভুল হলে ক্ষমা চাই বাবু। আপনার দয়ায় দুমুটো খেয়ে পড়ে বেঁচে আছে, আমায় ক্ষমা করুন বাবু। আরে না না, তেমন কিছু না। আর তুমি আছো বলেই তো এখনো বেঁচে আছি। তা না হলে কবেই দম বন্ধ হয়ে মারা যেতাম। তেমন কিছু না কাকা, আমি কাল সকাল সকাল রূপনগর যাচ্ছি। আবার আবার সেই রূপনগর? না না, এবার আমি তোমায় যেতে দিব না বাবু। তুমি আর আমাকে বারণ করো না, এবার যে আমায় যেতেই হবে। বিকেলের শেষ আলো। রেল স্টেশনে জনসমাগম কমে এসেছে। পুরনো প্ল্যাটফর্মের পাশেই দাঁড়িয়ে থাকা ট্রেনটির জানলা দিয়ে দেখা যাচ্ছে শীতের সন্ধ্যার ধোঁয়াটে কুয়াশা। ট্রেনের ভেতরে যাত্রীদের মুখে ক্লান্তি। দম্পতি, পরিবার কিংবা একাকী যাত্রী, সবারই নিজস্ব গল্প। কিন্তু জানলার পাশে বসে থাকা আমার গল্পটা একটু ভিন্ন। এই ট্রেনটিতে উঠেছি বহুবার। জানলার ধারে বসতে খুব ভালো লাগতো সোনালির। মৃদু বাতাসে এলোমেলো চুলে সুগন্ধি ছড়াতো ট্রেনের কামরায়। সূর্যের কিরণে মুখখানি লাল গোলাপের মতো রাঙিয়ে যেত। ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। আজ সবই স্মৃতি। ভাই, ঘড়িতে কটা বাজে? 5:45। এই ট্রেন তো অনেকক্ষণ আগেই ছাড়ার কথা, কেন থেমে গেছে বুঝতে পারছেন? না, কেউ কিছু বলছেও না। আচ্ছা, প্ল্যাটফর্মে কাউকে দেখা যায়? না তো, সব ফাঁকা। এত বড় স্টেশন অথচ কেউ নেই, অদ্ভুত না? হ্যাঁ, বেশ অস্বাভাবিক লাগছে। এই স্টেশনটা নিয়ে কিছু শুনেছেন? না, কি শুনবো? থাক, কিছু না। ভাই বলুন তো, কি শুনেছেন আপনি? আসলে এই জায়গাটা একটু অন্যরকম। ঘড়িতে এখন রাত 1টা। আমি ট্রেন থেকে নেমে রূপনগর রেল স্টেশনে দাঁড়ালাম। ট্রেনের শব্দ মিলিয়ে গেছে। স্টেশন একদমই ফাঁকা। সোনালির দেওয়া চিঠিতে লেখার ঠিকানার খোঁজে এসে এক নতুন অ্যাডভেঞ্চারের সম্মুখীন হতে হলো। ও ভাই, এত রাতে এখানে কি করছেন? এক কাপ চা দিন, আমি একটা বাড়ি খুঁজছি। কোন বাড়ি আর নাম্বার কত? বাড়ি নাম্বার 552। এই বাড়ি নাম্বার 552? আপনি ওখানে যাবেন? হ্যাঁ, আমার একজন কাছের মানুষ আমাকে এই ঠিকানা দিয়েছে। আপনার কাছের মানুষ কে? সোনালি। সোনালি? সে তো মারা গেছে। কি বলছেন?
সোনালি মারা গেছে? না না, এটা অসম্ভব। আপনি জানতেন না সে 2 বছর আগে মারা গেছে? আমি জানতাম সে অসুস্থ ছিল, কিন্তু সবাই জানে সে অসুস্থতায় মারা গেছে। তবে তবে কি? এই এলাকায় কেউ তার মৃত্যুর কথা খুলে বলতে চায় না। অনেকের মনে হয় তার মৃত্যু স্বাভাবিক ছিল না। তাহলে আমি কি করব? আমি তার দেওয়া ঠিকানায় যেতে চাই। বলেও যাবেন না ওখানে, সে বাড়ি অভিশপ্ত। আমি ভয় পাই না, আমি তার কথা রাখতে চাই। তাহলে আপনি আগে তারানাথের কাছে যান। তিনি তান্ত্রিক, এই জায়গার সব রহস্যই জানেন। কোথায় পাবো তাকে? স্টেশনের পেছনের বনে ছোট একটা কুটির আছে, তিনি সেখানেই থাকেন। স্টেশনের পেছনের বন, জায়গাটা বেশ ভয়ঙ্কর। গাছের ফাঁকে চাঁদের আলো পড়েছে। কুয়াশায় ঢেকে থাকা ছোট্ট কুটিরটা আমি দেখতে পেলাম। এই যে শুনছেন, কেউ আছেন এখানে? এত রাতে গেলি? আমি রাহুল, আপনার সাহায্য চাই। কি চাই তোর? আমি পুরনো বাড়ির রহস্য জানতে চাই। ও বাড়িতে কি কাজ তোর? আমার প্রেমিকা সোনালি আমাকে যেতে বলেছে। সোনালি? তুই জানিস না সে কিভাবে মারা গেছে? আমি শুধু জানি সে অসুস্থ ছিল। সোনালিকে কেউ হত্যা করেছে, তবে কে করেছে কেউ জানে না। হত্যা? কেন? কারণ ও কিছু জানতো যা সে বলতে চেয়েছিল। আমি কি ওকে খুঁজে পাবো? পাবি, তবে তার জন্য সাহস চাই। এই তাবিজ নে, ভয় পেলেই ব্যবহার করবি। ঠিক আছে। মনে রাখিস, যাই দেখিস ভেঙে পড়বি না। আমি পুরনো বাড়িতে পৌঁছালাম। জায়গাটা নিঝুম, ভাঙা দেওয়াল, জানলায় পর্দা ঝুলছে। ভেতর থেকে মৃদু আলো দেখা যাচ্ছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। পুরো বাড়ি যেন এক ভৌতিক অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছে। মেঝেতে ছড়িয়ে থাকা পুরনো কাগজ আর রক্তের দাগ। হঠাৎ দেওয়ালে সোনালির ছবি দেখতে পেলাম। ছবির নিচে লেখা, তাকে ন্যায়ের জন্য বিচার দাও। রাহুল, তুমি এসেছো? তুমি কি সত্যি এখানে? হ্যাঁ, আমি এখানে বন্দি। আমাকে হত্যা করা হয়েছে, কিন্তু সত্যিটা কেউ জানে না। তোমাকে কেন হত্যা করা হলো? আমি এমন কিছু জানতাম যা জানলে এলাকার এক বড় প্রভাবশালী ধরা পড়ে যেত। তাহলে আমি এখন কি করব? তুমি শুধু আমার দেওয়া প্রমাণগুলো নিয়ে যাও, বাকিটা তারানাথ তান্ত্রিক বুঝবে। বাকিটা কি সোনালি? আমায় সবটা খুলে বলো। আমি তোমাকে এর চেয়ে বেশি বলতে পারবো না রাহুল। তোমাকে আবার তারানাথ তান্ত্রিকের কাছে যেতে হবে, তাকে সব বলতে হবে, তারপর তার নির্দেশ মতো কাজ করতে হবে। যাওয়ার আগে এই গোলক পিণ্ডটা নাও, এই পিণ্ডটি তারানাথের হাতে দেবে। আমি সোনালির কথা মতো গোলকপিণ্ডটি হাতে নিয়ে তারানাথ তান্ত্রিকের কাছে উপস্থিত হই। আশ্রমে একটি প্রদীপ জ্বলছে আর চারপাশে ধূপের গন্ধ। দেখে মনে হলো তারানাথ গভীরভাবে মগ্ন। আমি তারানাথের কাছে পৌঁছাতেই সে বলে উঠল, আমি জানতাম তুমি আবার আসবে। হ্যাঁ, আমি আবার এসেছি। তবে আমার হাতে একটি গোলকপিণ্ড, এটা সোনালির আত্মা আপনাকে দিতে বলেছে। এটা সাধারণ কোনো গোলক নয়, এই গোলকে সোনালির আত্মা বন্দি আছে। তুমি চাইলে সোনালিকে মুক্তি দিতে পারো, কিন্তু কাজটা সহজ নয়। তাহলে কি করতে হবে? আমি সব করতে রাজি আছি। তুমি সাহসী ছেলে, তবে শোনো, পুরনো বাড়িতে গিয়ে গভীর রাতে একটা বিশেষ যজ্ঞ করতে হবে। আমি তোমায় মন্ত্র শিখিয়ে দেব, তবে সাবধান, কোনো ভুল করলে সোনালির মুক্তি অসম্ভব হবে। আমি সব করব, আমাকে শেখান। এই মন্ত্রটি বারবার জপ করবে। আর বাড়ির কেন্দ্রস্থলে একটা প্রদীপ জ্বালিয়ে বসবে। ভয় পাবে না,
যা দেখবে তা শুধু ভ্রম। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, আমি সফল হব। যাও ছেলে, সোনালীর মুক্তি তোমার হাতেই। চারপাশে গা ছমছমে পরিবেশ, হাওয়া সাই সাই করে বইছে, হাতের প্রদীপটা দপ করে প্রবল গতিতে নিভে যায়। আমি প্রদীপ জ্বালিয়ে বাড়ির মধ্যেখানে বসে মন্ত্রজপ শুরু করি। হঠাৎ চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ছায়ামূর্তি এসে আমায় ভয় দেখানোর চেষ্টা করে। আমি ভয় পাবো না, সোনালীর মুক্তি আমার দায়িত্ব, যেভাবেই হোক কাজটি আমার সম্পূর্ণ করতেই হবে। ওম মুক্তং দেহি স্বাহা, ওম মুক্তং দেহি স্বাহা। রাহুল, সাহস হারিও না, তোমার মন্ত্রই আমাকে মুক্তি দেবে। ওম মুক্তং দেহি স্বাহা, ওম মুক্তং দেহি স্বাহা। একসময় তীব্র ঝলকানি দেখা যায়, পুরো বাড়ি কেঁপে ওঠে। আমার সামনে সোনালীর আত্মা ধীরে ধীরে আলোর মধ্যে বিলীন হয়ে যায়। ধন্যবাদ রাহুল, তুমি আমাকে মুক্তি দিলে। এবার আমি আমার মৃত্যুর প্রতিশোধ নেব। তোমার শান্তি কামনা করে সোনালী, বিদায়। তুমি সফল হয়েছ, সোনালীর আত্মার মুক্তি পেয়েছে। তুমি সত্যিই সাহসী। এটা আপনার আশীর্বাদেই সম্ভব হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই সাহস আর নিষ্ঠা অনেক মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। যাও, এবার তুমি তোমার গন্তব্যে ফিরে যাও। তবে মনে রেখো, সোনালীর আত্মা তোমার সম্মুখে আবার এক বাস্তব ঘটনা নিয়ে আবির্ভূত হবে।